সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে আজ জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা দিনভর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তাদের মতে, সরকার শুরুতে তাদের বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না। অন্যদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতেও চলছে আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত এমন ১৩৬টি আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। স্বাধীনতার ৫৪ বছরে এত কম সময়ে এত আন্দোলন মোকাবেলা করার নজির নেই কোনো সরকারের বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এত সব আন্দোলনের মধ্যেও দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল দাবি করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তাদের সরকার ৯০% সফল। যদিও অনেকের মতে সরকারের বেশ কিছু সফলতার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম, কর্মসংস্থান সৃষ্টি সহ অনেক গুরুত্বপূর্ণ কাজে কিছু ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। যদি তাই হয়, তবে এই ব্যর্থতার কারণ কি আমলাতান্ত্রিক জটিলতা, না বিগত ১৫ বছরের দায়, নাকি অন্তর্বর্তী সরকারই আসলে দায়ী? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রাজকাহনে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। ছাত্র আন্দোলন আপনিও করেছেন, এখন আমরা নানান রকম আন্দোলন দেখছি। শুরুতে যে কথাটি বলছিলাম, এতগুলো আন্দোলন ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। সব আন্দোলন যেমন যৌক্তিক নয়, তেমনি বেশিরভাগ আন্দোলন হয়তো অযৌক্তিকও নয়, সেটি বলারও আমাদের সামনে সুযোগ নেই। কিন্তু বিগত ১৭ বছরের সরকার তাদের রেখে যাওয়া পুরো আমলাতান্ত্রিক যে বৈশিষ্ট্য, সেটি নাকি শুধুই অন্তর্বর্তীকালীন সরকার? কারা পারছে না এই আন্দোলনের হিড়িক থামাতে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। একেবারে পয়েন্ট আকারে কথা বলতে গেলে আমি এইভাবে কথাটা বলতে চাই যে একটু মনে রাখতে হবে, এর আগে মানে নিকট অতীতে যে শাসকরা ছিল তাদেরকে আমরা তো কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার বলেছি, যথার্থই। তো এইগুলো তো কোনো একটা ব্যক্তি তার চেহারা দেখে বলি নাই, তার কর্মকাণ্ডের জন্য এই কথাগুলো বলা হয়েছে। তো এখন এই কর্মকাণ্ডের অন্যতম একটা বিষয় ছিল যে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করা, জনগণের দাবিকে উপেক্ষা করা। এবং আন্দোলনটাও আমি একটা খালি মানে মনে করার জন্য বলছি যে একটা সময় ছিল, কারণ এখানে অন্য দুজন আছেন আমার সিনিয়র, এবং আন্দোলনের আমরা একসাথে তো দীর্ঘদিন আন্দোলনও করেছি, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজস্ব দাবিতেই আন্দোলন সংগ্রাম করত, এবং তাতে যারা ক্ষমতায় আছে তারকে কিভাবে প্রেশার দেওয়া যায়, যার জন্য বাইরের সবাইকে নিয়ে করত। এইবারের ওই সরকার আমলে আন্দোলনের একটা পর্যায়ে এরকম হয়েছিল, আপনার এখানে আমি একাধিকবার বলেছি যে আন্দোলনে বিশেষ ছবি, বঙ্গবন্ধুর ছবি বা শেখ হাসিনার ছবি, পারলে জয়ের ছবি, এবং আমাদেরকে আগে যে আন্দোলনের সহযোগী হিসাবে ভূমিকা পালন করা সেইটা না, আমাদের কাছে দেখুন কোনোভাবেই যদি একটু কানে কথাটা তুলে দিতে পারেন তাইলে হতো। তার মানে আন্দোলনটা আর ছিল না, ছিল হচ্ছে লবিস্ট, নানা ধরনের ঘটনা, এটাই ছিল। এবং সেইটা হয়তো কখনো গোষ্ঠীর স্বার্থে কতকগুলো জিনিস মানা হয়েছে, কতকগুলো জিনিস মানা হয় নাই, কিন্তু ভয়ের রাজত্বটা ছিল, যার জন্যে অনেকে প্রকৃত আন্দোলনের কথা, নিজেদের দাবির কথা বলতে পারেনি। সেই কারণে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে যদি অনেকে এ ধরনের দাবি দাওয়া নিয়ে আসে, সেটাকে আমি নেগেটিভ না পজিটিভ হিসাবেই জিনিসটাকে ধরতে চাই। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা এবার আসি, যে অন্তর্বর্তীকালীন সরকার কি এই সবই দায় তাদের বা দায়িত্ব সব? আমার পরিষ্কার উত্তর না, দায় দায়িত্ব তাদের না, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু শুরুতে ওনারা এটা বুঝে অন্ততপক্ষে যদি এরকম একটা ট্রেন্ড সেট করত যে আমাদের কাছে যেসব দাবি দাবা নিয়ে আসছো সব কিছু আমরা এখানে পারবো না, এটা সম্ভব না আমাদের কাছে, কিন্তু আমরা এগুলো হয়তো আগামীর জন্যে যেটা ন্যায্য মনে করে একটা রিকমেন্ড করে যাব। তারা তো সেটা করলো না। শুরুতে এমন ঘটনা ঘটলো, ছাত্ররা হুড় করে ১৬-১৩ উপরে চলে গেল, দাবি মেনে নিল। এই ধরনের অনেক ঘটনা যেটা ঘটলো, তাতে করে অনেকেই তো মনে করতেই পারে যে এরকম করলে এটা হয়ে যাবে। তা সেইটারই আমরা এখনো ফলাফল দেখছি যে অনেক ক্ষেত্রে যুক্তি তর্ক এরকমের জায়গাগুলো যাচ্ছে না। লাস্ট বক্তব্য হচ্ছে, দেখুন এইটা আমার বিবেচনায় একটা ভুল উপস্থাপনা। এটা আমার বিবেচনায় যে এই যে সংকট, একই খালি আমলাতন্ত্রের সংকট কিনা, অমুকের সংকট কিনা, তমুকের সংকট কিনা, কিন্তু আমরা মনে করি যে এইটা হচ্ছে যে ব্যবস্থায় আপনি চলবেন সেই ব্যবস্থাটা কি ছিল, এটা ছিল এই ব্যবস্থার সংকট। সুতরাং আপনাকে একটা নতুন ধরনের ভালো ব্যবস্থা করা ছাড়া এটা পারবেন না। প্রসঙ্গক্রমে ধরেন এই যে ছাত্রদেরকে নিয়ে
যে ঘটনাটা হুট করে যে ওই যে 7টা কলেজের যে ব্যবস্থাটা করা হলো, তারপরে এখানে বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলাদেশের অবারিত বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো, শিক্ষার মান উন্নয়ন না করে অন্যগুলো না করে, এই ধরনের অনেকগুলো ঘটনার ফলাফল কিন্তু আজকে এই ধরনের বিভিন্ন জায়গায় অনেকের হয়তো একটা ইনোসেন্ট দাবি, আকাঙ্ক্ষাটা হয়তো যথার্থ, কিন্তু দেখবেন এক ধরনের নৈরাজ্যকর এবং অযৌক্তিক অবস্থাটা এটা কিন্তু বিরাজ করছে। সুতরাং এগুলোকে আপনি খুব ভালোভাবে বিবেচনা করে যদি টোটালিটিতে না ভাবেন, তাহলে এর কোনো প্রকৃতপক্ষে রেমেডি নাই। সেই ধারায় কিভাবে অগ্রসর হতে পারি সেই বিবেচনাটাই করা দরকার বলে আমার মনে হয়। নিশ্চয়ই মাহমুদুর রহমান মান্না, এত আন্দোলন, কাউকে না কাউকে তো আসলে দায় নিতে হবে, কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন তাদের সরকার 90%ই সফল। সেটিকে যদি আমি একটু পাশে রাখি, তার মানে কি এই 54 বছরের স্বাধীনতার এত কম সময় এত আন্দোলন আমরা দেখিনি, 136টি আন্দোলন হয়েছে। এই সবগুলো আন্দোলনে কি আসলে কোনো না কোনোভাবে অযৌক্তিক হওয়ার কোনো সুযোগ আছে, নাকি আবার যৌক্তিক আন্দোলন আছে, যেমন তেমনি কিছু ষড়যন্ত্রের আন্দোলনের পেছনে আপনি দেখতে পাচ্ছেন? বিষয়টা এমন হতে পারে যে সবগুলো আন্দোলনই যৌক্তিক। মানে এ পর্যন্ত ধরেন যতগুলো আন্দোলন আমার কাছে এসছে, যারা আন্দোলন করছেন তারা তাদের দাবি দাবি এসছেন, বক্তৃতা করতে বলেছেন, যুক্তি বলেছেন, সবই যৌক্তিক বলেছে আমার কাছে। আমাদের তো একটা অভাবের দেশ, ব্যাকওয়ার্ড দেশ, বৈষম্যের দেশ, এবং আপনি আন্দোলনটাকে ডিফাইন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে যেখানে যেখানে বৈষম্য আছে, প্রেস কেড়ে বৈষম্য, আমি বৈষম্য মানবো কেন? আমি বলছি তুমি বৈষম্য দূর করো। এই 17 বছর কারো কেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার সুযোগ হয়নি? এই বোধটা চাঙ্গা হয়নি, 17 বছরে এই ফিলিংটা উস্কে দেননি, কিন্তু এইবার বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন, এটা লাগাতার চলবে, এটা আমরা চূড়ান্ত জায়গায় যেই ছাড়বো, এটা হাতছাড়া করতে দেবো না, এটাকে পরাজিত হতে দেবো না, প্রতিনিয়তই তো বলা হচ্ছে। তো এটা তো সত্যি। একটা ধরেন একই অফিসের মধ্যে, একটা অফিস যত বড়ই হোক, কর্পোরেশন হোক, গভর্নমেন্ট হোক, সর্বোচ্চ স্কেলে যার বেতন তার হচ্ছে 2,10,000 টাকা, আর নিচে তার বেতন হচ্ছে 13,000, 14,000 টাকা। এই বৈষম্য আপনি মানবেন? মানবিক দৃষ্টিভঙ্গি কি বলে? এটা সব জায়গাতে আছে। এই বৈষম্য আপনার ভর্তির ক্ষেত্রে আছে, এই বৈষম্য প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আছে, এই বৈষম্য নাই কোথায়? তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হবে না কেন? যতগুলো আন্দোলন হচ্ছে খেয়াল করবেন, প্রত্যেকটা আন্দোলনের ব্যাপারে সরকার বলেছে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমি মানতে পারছি না। তার মানে গভর্নমেন্টের কোনো ভিশনই ছিল না। ওই যে কে একজন কাকে পরিচয় করে দিলেন বলে, মাস্টার মাইন্ড বলে, মাস্টার মাইন্ড মানেও বোঝেনি তারা। যদি বুঝতো তাহলে দায়িত্ব নেওয়ার আগে ভাবতো যে আমি আসলে কি দায়িত্বটা নিচ্ছি। ঠিক এই জায়গাটিতে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, অন্তর্বর্তী সরকারের পক্ষে কি আসলে সব দাবি দেওয়া মেনে নেওয়া সম্ভব? সে সবকিছুই কার্যকর করে দেওয়া সম্ভব? তারা তো অনির্বাচিত সরকার। কে বলছে? আপনি আমাকে প্রশ্ন করেছেন এগুলো যৌক্তিক কিনা, ষড়যন্ত্র আছে কিনা, আমি তার জবাব দিচ্ছি। সব দাবি মেনে নেওয়া একদিনে সম্ভব নয়, কিন্তু দাবি যৌক্তিক হলে মেনে তো নিতে হবে, আজ হোক কার হোক। আপনি তো যৌক্তিক বলেছেন, আপনি বলবেন তাকে যে আজকে মানতে পারছি না, কিন্তু আপনি ওই যে একটু আগে প্লিজ যে কথা বললেন যে হুড়ুড় করে 16 তালে উঠে গেল, আপনি তো অটো প্রমোশন দিয়ে দিলেন। কেন দিলেন? অথচ যখন লতিফুর রহমান দায়িত্ব নিলেন 6 ঘন্টার মধ্যে 13টা সেক্রেটারি সাসপেন্ড করে দিলেন। প্রশাসন একেবারে সাপের মতো নয়, দড়ির মতো সোজা হয়ে গেল। এনারা তো কিছুই করেননি এখন পর্যন্ত। এই যে তিতুমির কলেজটি এখন এটা হচ্ছে, আপনি এই বৈষম্য করলেন কেন? এটাকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তার বদলে ইউনিভার্সিটি নিয়ে আসলেন কেন? দুটো ভিসির ঝগড়ার কারণেই তো এটা হয়েছে। শামসকি আছে না, আর হচ্ছে কৃষ্ণ আর একজন ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি, এদের মধ্যে এগুলো পত্রপত্রিকায় এসছে, আমি বানিয়ে বলছি না। আপনি সেটা নিষ্পত্তি তো করেননি। আপনি এখন পর্যন্ত এদেরকে এই যে বিশ্ববিদ্যালয়ের এইখানেও যে বৈষম্যটা আছে সেটা সমাধান করতে চেষ্টা করেনি। এখন 3 দিন পরে বলছেন চাপের কাছে নতি স্বীকার করা হবে না। আপনি তো প্রথমেই বলতে পারতেন শিক্ষাক্ষেত্র সব ক্ষেত্রে যে অবস্থা বিরাজ করছে, তোমাদেরকে ওয়েট করতে হবে, আমি যতদূর পারি ততদূর করব, আমি একটা অন্তরীণ সরকার, আমি সব পারবো না। এটা যদি বুঝিয়ে বলতেন আমি মনে করি মানত। খেয়াল করেন, যেখানে ওবায়দুল কাদের বক্তৃতা করেছে, আওয়ামী লীগ যেদিন থাকবে না সেদিন লাখো লোক লাশ হয়ে পড়ে থাকবে। একটা লোক ঢাকার শহরে আপনি লাশ হয়ে পড়ে থাকতে দেখেননি। তো এই ন্যাশন তো অনেক বড়, আপনি ওইটা কিন্তু খেয়াল করলেন না। আপনি তার বদলে বলছেন এরা খালি আন্দোলন করে, এরা ভালো মানুষ নয়। দিস ইজ ভেরি রং। বরঞ্চ এরা ভালো মানুষ। ভালো মানুষ না হলে পৃথিবীর অনেক বড় বড় দেশের বড় বড় বিপ্লবের পরে লুটপাট হয়েছে, আমাদের দেশের স্বাধীনতার পরে কী হয়েছে? এইখানে তো কিচ্ছু হয়নি। তো মানুষের মোরাল কত হাই
সেটা আপনি একবার হিসাব করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারকেও কি তার মানে আরেকটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে এখন? জি 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 সরি, অন্তর্বর্তীকালীন সরকারকেও কি এই মুহূর্তে এই দাবি দেওয়ার সামনে আরো খানিকটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে? সাবধানতা অবলম্বন করবে কি? আমি তো একটু খুব বিস্মিত হয়েছি। শফিক সাহেব সাংবাদিক হিসেবে খুবই নাম করা, হি ইজ অ্যান অনেস্ট ম্যান অলসো, খুব ভালো পছন্দ করি, কিন্তু যে 90% সফলতা দিয়েছেন, 10% সফলতা তো নেই সরকারের। রিয়েলিটি তাই। বলেন কোন জায়গায় সফলতারা? প্রশাসন অর্গানাইজ করতে পেরেছে? পারে নাই। পুলিশ ঠিক করতে পেরেছে? পারে নাই। ইকোনমির কোন ইন্ডেক্সে তারা পজিটিভ আছে? একটা ইন্ডেক্সেও নাই। এবং পলিটিক্সের প্রশ্ন যদি বলেন, ইভেন এই যে সংস্কারের প্রশ্ন বলছেন, 6 মাসে কোনো সংস্কার হয়েছে? একটাই প্রস্তাব দেখে আমার খুব ভালো লাগলো, সেটা কি হাইকোর্টের বেঞ্চগুলো ডিভিশনে সার্কিট বেঞ্চ হিসেবে নিয়ে যাবে। এটা এরশাদ সাহেব করেছিল, ঢাকার আইনজীবীরা আন্দোলন করে বন্ধ করে দিয়েছিল, অথচ বিচার ব্যবস্থা আপনি জনগণের দরগোড়ায় যদি দিতে চান তাহলে এইটা একটা পজিটিভ তাদের প্রপোজাল। বাকি যে কি হচ্ছে কে জানে, আমরা কিছু। এই যে আপনি সংস্কারের কথা বলছেন, এত এত আন্দোলনের কথা আমরা বলছি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল কয়েকজন আমলাকে সরিয়ে দিয়ে উদাহরণ আমরা দেখেছি, রদবদল হয়েছে আমাদের মাঝে। আপনি কি মনে করছেন এতে করে আসলে একটি সংস্কার আদৌ সম্ভব, নাকি আসলে কোনো না কোনোভাবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার শক্তির উপর ভর না করে কোনো না কোনোভাবে আবারও সেই আমলাতান্ত্রিকতার ফাঁদেই পা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই ফেব্রুয়ারি মাসে 1952-এর আমাদের ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানিয়ে আজকের প্রসঙ্গে ফিরে আসতেছি। দেখেন, গত 17টা বছরে এটা ফ্যাসিজমের যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে ফ্যাসিজম তার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিটা সাজিয়েছিল, সেখানে ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর তাদের যারা শুভানুধ্যায়ী, তাদের যারা বেনিফিশিয়ারি গ্রুপ, তাদেরকে পদস্থ করা হয়েছে। ইন ইচ অ্যান্ড এভরি লেভেল, স্টার্টিং ফ্রম দ্য রুরাল লেভেল, সিভিল সোসাইটির ভিতরে আমলাতান্ত্রিক যে র্যাঙ্কগুলি আছে, ফ্রম দ্য ভেরি মানে লোকাল গভর্নমেন্ট থেকে, সেই ইউনো থেকে শুরু করে, এসএনএন থেকে শুরু করে আপ টু দ্য টপ লেভেল, ফ্যাসিজমের সমর্থক, তাদের মতবাদ, রাজনৈতিক মতবাদের লোকজন দিয়ে ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর তারা ভরপুর করে ফেলেছে। সেইখানে 3-4 জন বা 5 জন বা 10 জন সচিবকে বদলিলেই যে আপনার সংস্কার হয়ে গেল বা ফ্যাসিজমের কনসেপ্ট শেষ হয়ে গেল, এটি কিন্তু বলা একেবারেই খুব বোকামির পর্যায়ে পড়ে। টোটাল সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে, যেটা মান্না ভাই বলছেন, আমরাও বলি। বাট সেই সংস্কারটা কে করবে? এই সরকারের পক্ষে সব সংস্কার করা তো সম্ভব না। যে কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলি যে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনটাকে মুখ্য সংস্কার ধরে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যেই সরকার, যেই সংসদ সকল মোরালি সাপোর্টেড সকল সংস্কারগুলি যে সংসদ করবে, সেইখানে এই সরকার ব্যর্থ হচ্ছে। এই যে 136টা আন্দোলনের কথা বললেন, যে আন্দোলনগুলি এখনই কেন হল? এই গত 17টা বছর এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে তো মানুষ কোনো দাবি দাওয়া করার সাহস পায়নি। মানুষ মরাল কারেজ হারিয়ে ফেলেছে। এমনকি বিএনপির মতো এত বড় একটি দল, আপনারা আসলে রাস্তায় বসতেও পারেননি, আপনাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। আপনি তো জানেন, নির্যাতনেরও কি একটি ফলাফল হিসেবে মনে করছেন যে এখনকার এই আন্দোলনগুলো? না, আমাদের নির্যাতনের ফলাফল এই তো বিভিন্ন সেক্টরস অফ দ্য বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সেক্টরস, ডিপ্রাইভড পিপল, ক্লাস অফ পিপল, সকল মানুষ তাদের দাবি নিয়ে এখন আন্দোলনে আসতেছে। তারা এটাই আসতেছে, তাদের কারেজটা, তাদের সাহসটা, যে দেয়ার ইজ নো মোর ফেসিজম ইন দ্য কান্ট্রি, এখন আর আমাদের গুলি খেতে হবে না, চাকরি হারানোর ভয় নেই। কাজেই এখন মানুষগুলি তাদের নিজ নিজ দাবিগুলি, কতটুকু প্রাসঙ্গিক কতটুকু অপ্রাসঙ্গিক, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন টু দ্যাট ডিটেলস, বাট দ্য থিং ইজ দ্যাট পিপলস আর কমফোর্টেবল টু রেজ দেয়ার ক্লেম টু দিস গভর্নমেন্ট। সার্থকতা কতটুকু, যেটা মান্না ভাই বলছেন, আমিও ওনার সাথে একমত। যে প্রেস সচিব সাহেব উনি রিনাউন্ড মানুষ, বাট খুব চিপ কমেন্টটা করে ফেলেছেন যে 90% সফলতা। একটা আন্দোলনের কোনো সফল মুখ দুই একটা স্যার আমরা দেখি না। সফলতা এটুকু হতে পারে, যেমন খাল খনন করতে গিয়ে রেড কার্পেট বিছিয়ে খাল খনন করতে গেছেন কাদামাটির মধ্যে, এটাকে যদি সফলতা বলেন তাহলে তো আমি অ্যাগ্রি করতে পারি না একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমার কথা হলো, গভর্নমেন্ট যে আন্দোলন ষড়যন্ত্রের আন্দোলন আমি বলবো না, প্রত্যেকেরই তার একটা বেসিক ইয়ে নিয়ে আসতেছে, ষড়যন্ত্র থাকতেও পারে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দ্য প্রাইমারি স্টেজ, ইনিশিয়াল স্টেজে, সেটা আরও পরে আসবে। বাট আমি যেটা মনে করি, এই গভর্নমেন্টের সবচেয়ে বড় ব্যর্থতা, যেটা মান্না ভাই বললেন, যে এখনও তো গভর্নমেন্ট একটা রিফর্মস করতে পারেননি।
গভর্নমেন্টের মূল রিফর্মস তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া। জি। সেইটার ইয়াতে গভর্নমেন্ট এখনও সেই ইলেকশনটার একটা দিন তারিখ ঘোষণা করতে পারেনি। হয়রাস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপির মুখ্য দাবি ন্যূনতম সংস্কার করে একটা যুক্তিসঙ্গত সময়ের ভিতর একটা পার্লামেন্টারি ইলেকশন দেয়, যেটা আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকেও বলেছেন, সংস্কার যত দীর্ঘায়িত হবে ফ্যাসিজম তত মানে আবার অনুপ্রবেশ করার চেষ্টা করতে পারে এবং সেটা দেশে একটা টার্বিউলেন্স ক্রিয়েট করতে পারে, দেশের অগ্রগতি থেমে যেতে পারে। কাজে নির্বাচনটা দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের হাতে সরকার যদি থাকে, ক্ষমতা যদি থাকে, নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলি করবে, যেটা ফলপ্রসূ। অনেক বড় ধরনের পরিবর্তন আমরা আশা করতে পারি। রহিন হোসেন প্রিন্স, এই সাবকন্টিনেন্টে আমি একটা জার্নালে পড়ছিলাম, আপনারা মিনিটে 16 বার স্যার ডাকেন। তার মানে আসলে আমলাতান্ত্রিকতা ঠিক কোথায় আমরা ঢুকে গেছি সেটি নতুন করে হয়তো আর বলার প্রয়োজন নেই। এই আচরণ, এই প্রথা এখনো পর্যন্ত বদলায়নি, কিন্তু যখন আসলে আমরা বৃহৎ আকারে পরিবর্তনের কথা চিন্তা করছি, সেই সময় বৃহত্তর পরিবর্তনের কথা সময় চালকের আসনে ঠিক তাদেরকেই বসানো হয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই কারণে কোনো না কোনো তৃতীয় শক্তির অবস্থান আছে, তারা কোনো না কোনোভাবে এই আন্দোলনকে কাজে লাগিয়ে বাংলাদেশে আরও একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন কি না? এই উত্তর নিব, একটি বিরতির সময় হয়েছে। জি-23 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি-23 ইস্পাত নিবেদিত রাজকাহনে। রহিন হোসেন প্রিন্স, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা বৃহত্তর পরিবর্তনের কথা বলছি, আবার এটাও বলছি যে চালকের আসনে বসানো হচ্ছে আমলাদের। তাহলে কি আসলে আমলারা এখনো এই সরকারের কথা শুনছেন না, নাকি এই সরকার আমলাদেরকে নিজের মতন করে পরিচালনা করতে পারছেন না? না, প্রথমত দেখেন, আমলারা তো একটা আমলা, এটা মনে রাখতে হবে। কিন্তু মনে রেখেন এইটাই যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত কি এটাই বাস্তবায়ন করার দায়িত্ব আমলাদের, এটাই কিন্তু হওয়ার দরকার। তা আপনি এই সরকার একটা উদাহরণ যদি আমাদের সামনে থাকে যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, কোনো আমলা বাস্তবায়ন করে নাই, তাহলে তাকে পানিশ করতে হবে এবং কি বলে যা যা করার তাই করতে হবে। তো এইরকম তো কোনো ঘটনা দেখছি না। সুতরাং সরকারের কোনো ব্যর্থতার দায় অন্য কারোর ঘাড়ে চাপানোর কোনো কারণ নেই, এইটা প্রথম মনে রাখা দরকার। হ্যাঁ, এখন যুক্তি এটা হইতে পারে যে অনেক আমলাদের মধ্যে কে কি আছে না আছে, কিন্তু আমি বলছি ওইটাকে প্রধান করাটার কোনো কারণ নাই। কারণ যদি একটা ওইরকম ডিসিশন হয়, আর এইবার তো সুযোগ নেই, এই কারণে বলবো, কারণ এটা মনে রাখতে হবে এটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের প্রতি এই সকল রাজনৈতিক দলগুলোর সবার সমর্থন আছে। সুতরাং তাদের কোনো সিদ্ধান্ত আমলা বিরোধিতা করে কিছু করেছে এই রকম সাহস কোনো আমলার আছে আমার তো কাছে মনে হয় না। বরঞ্চ অন্য সময় কোনো আমলা যদি অঙ্কের হিসাব এদিকে ওদিক দেখে একটু কিছু করতে চাইতো, এখনকার আমলা যদি কোনো এই সরকারের পলিটিক্যাল ডিসিশন, ঐক্যবদ্ধ পলিটিক্যাল ডিসিশনের পার্ট বলতো, ওইখানে ত্রুটি কিভাবে আইনগত সংশোধনী করে বাস্তবায়ন করতে হবে সেই পথে এই সরকারকে দেখাতো। এইগুলো হচ্ছে না এই সরকারের দৃঢ় ভূমিকা না থাকার কারণে। যে দৃঢ় ভূমিকার কথা আপনি বলছেন মাহমুদুর রহমান মান্না, ঠিক সেই দৃঢ় ভূমিকাটা আসলে এই সরকার কেন নিতে পারছে না, নাকি তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না? আবার এত আন্দোলনের মাঝখানে তৃতীয় কোনো শক্তি আসলে নতুন করে অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে যাচ্ছে কিনা, সেই আশঙ্কাও তো থেকে যায়। একজন রাজনীতিবিদ, একজন কবি আর একজন দার্শনিকের মধ্যে পার্থক্য কি? কবি শুধু কবিতা লেখে, দেখে আর লেখে, ওর কোনো দায়িত্ব নেই। দার্শনিকরা ইতিহাস ব্যাখ্যা করে, পরিবর্তন করে না। বাট পলিটিশিয়ান ইতিহাস ব্যাখ্যা করে, বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করে এবং তার পরিবর্তনের জন্য লড়াই করে। এই গভর্নমেন্টে যারা আছেন এর কর্তা মানে মূল ব্যক্তি ডক্টর ইউনূস আর বাকি যারা আছেন তাদের মেজরিটিরা পলিটিশিয়ান নয়। সো পরিবর্তন করতে হবে এই বোধ বক্তৃতা হিসেবে বলছেন, অন্যকে শোনাচ্ছেন, কিন্তু তার নিজের দায়িত্বটা এখানে কী সেটা বোঝে না। যেমন আপনি প্রশ্ন করেছেন যে আমলারা এখন চালকের আসলে বসেছে, আমলারা কি ডিসিশন মেক করতে পারে? কোনো ডিসিশন মেকিং বডিতে আপনারা আছে, তারা আছে মানে কি সাথে সাথে হয়তো বসে, কিন্তু ডিসিশন যেগুলো হয় সেগুলো তো আপনার ক্যাবিনেটে হচ্ছে অথবা এনইসিতে হচ্ছে। সেই জায়গাগুলো তো আমলাদের প্রভাব আছে এরকম আমরা দেখছি না। দ্বিতীয় কথা হচ্ছে একটা পাতলা কাগজের মধ্যে যদি প্রিন্সিপাল সেক্রেটারি লিখে দেয় এই আমলার চাকরি শেষ, যদি প্রধান উপদেষ্টা দেখে বলেন যে 3টা লোকের চাকরি আর রাখা যাবে না, হয়েছে না? যে এমনকি বিচারপতির 2.5 বছর ধরে যে করলেন, তারপর আপনি দিলেন না এক্সটেনশন। মূল ক্ষমতা তো আপনার হাতেই আছে, এটা আমলাদের হাতে যায়নি, এই কথাটা ভুল। কিন্তু যারা দেশটা চালাচ্ছেন সত্যি সত্যি ওনাদের এই সিদ্ধান্তগুলো নেবার ক্ষেত্রে যোগ্যতাই নেই। যেমন আবার আমি বলি 16 তলা 18 তলা উঠে হাঁটে গেল, তরতর করে গিয়ে বললো পরীক্ষা দিতে পারবো না, সেই ওকে দিও না।
তারপরে অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারে না। এইখানে যদি বোঝাতেন অথবা পারসিউ করতেন, করে বলতেন যে এটা এই কারণে হবে না, মানুষের একটা কনফিডেন্স হতো, এরকম কোনো চ্যালেঞ্জ এই সরকার নেয়নি। আমি তো ডক্টর ইউনূসের মধ্যে অ্যাটিটিউড দেখি। এর আগে আমি মাঝে মাঝে বলি, উনি প্যারিস থেকে ফিরে এসে এয়ারপোর্টে বললেন, আমি যা যা বলছি শুনতে হবে, না যদি শোনো ছেড়ে দিয়ে চলে যাব। এটা কোনো কথা হতে পারে? ঠিক একইভাবে এইবারে সংস্কারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা ছিল, যখন বললেন যে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করব, কিছু চাপাবো না, বলেছে যদি ঐক্যমত্য না হয় তাহলে রাজনীতিবিদরা যা বলবে তাই দিয়ে ইলেকশন দিয়ে আমি চলে যাব। এটাও তো কোনো কথা হলো না। আমাদের এত বিভাজিত সমাজের মধ্যে কেউ একজন আরবিটার থাকতে হবে, মধ্যস্থকারী থাকতে হবে, মীমাংসাকারী থাকতে হবে। সেই অভাবটা ইতিমধ্যে আমরা খুব দৃশ্যমান। ওইটা তো গভর্নমেন্ট করে, সরি এই গভর্নমেন্ট করছে না। এই যে কেন করছে না, তার মানে আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এই সরকার তার মানে কি চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছে? কিন্তু ভয়টা কেন পাচ্ছে? আমি আপনাকে একটা কথা আপনার প্রসঙ্গ থেকে টেনে বলতে চাই যে এই যে বর্তমান সরকারটা বাংলাদেশের 17 কোটি মানুষের যে প্রতিনিধিত্ব যারা করে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের একটা পিসফুল কনসেনসাসের মাধ্যমে কিন্তু এই সরকার জনাব আমাদের নোবেল লরিয়েট অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা যাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, ইউনূস সাহেবের নেতৃত্বে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদটা হয়েছে, এটা কিন্তু আউটকাম অফ দ্য ন্যাশনাল কনসেনসাস অফ অল পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য ডিফারেন্ট মানে কমিউনিটিজ, ডিফারেন্ট গ্রুপস অফ দ্য কান্ট্রি পিপলসের। এই গভর্নমেন্ট ইজ এ ভেরি পাওয়ারফুল গভর্নমেন্ট আমি মনে করি, বিকজ দে রিপ্রেজেন্ট দ্য হোল নেশন। এখানে কোনো বিভক্তি ছিল না। বাট এই গভর্নমেন্টে আপনি যেটা বলছেন আমলাতান্ত্রিক সংকট কি এটা, অথবা সরকারের কোনো সংকট কিনা, ইট ইজ নট এট অল ব্যুরোক্রেটিক ক্রাইসিস। এই গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত দেয় ইউনূস সাহেব যে আজকে ইউ হ্যাভ টু ডু দিস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, কোনো আমলার, সে ফেসিস্ট হোক বা নন ফেসিস্ট হোক, এটাকে ডিফাই করার বা ক্যারি আউট না করার কোনো ক্ষমতা এদের নেই। সুতরাং আমি মনে করি ইট ইজ দ্য ফেইলিয়ার অফ দিস গভর্নমেন্ট, যেটা মান্না ভাই বলেছে। আমি বলতে চাই, আমি আগেও আমার কতগুলো টক শোতে বলেছি, এই গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছেন অনেকে, আমি অনেকগুলো টক শোতে শুনেছি, কেউ কেউ বেশ শিক্ষিত উঁচু মানের মানুষ, আমাদের সমাজের অধিপতি ওই টাইপের লোক যারা লেকচার দেন, অ্যাডভাইজারদেরকে অকর্মণ্য বলেছেন, অপদার্থ বলেছেন। আমি সেই ভাষায় বলবো না, কিন্তু আমি এটা অবশ্যই বলবো দে ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স টু রান দ্য কান্ট্রি। তাদেরকে যে টোকেন দায়িত্বটা দিয়ে বসানো হয়েছে ইউনূস সাহেবকে, যে একটা আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনেরই উদ্দেশ্যটা কী ছিল, এটা মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। আমি কিন্তু বারবার ফিরে ওই জায়গায় আসতেছি। এই গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় ফেল করবে, কারণ এই গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত দেওয়ার মতন অভিজ্ঞতা তাদের নেই। আর আমরারা কিন্তু পলিটিশিয়ানদের মানে নির্দেশ ক্যারি আউট করে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল। কাজে এই গভর্নমেন্ট সেটা দিতে পারতেছে না। এই চ্যালেঞ্জটাকেই কি তার মানে তারা ভয় পাচ্ছে? এটাই তারা ভয় পাচ্ছে। আমি যেটা মনে করি এখন এই গভর্নমেন্টের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় রিফর্মস টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। ইলেকশনটা হয়ে গেলে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, এবং যেখানে যেমন আমাদের দল, আমরা বলেছি আমাদের দলের সাথে সমমনা সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করা হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন। ওইখানে গিয়ে যখন আমরা আমাদের দেশের জন্য, মানুষের জন্য যখন পলিসি ম্যাটার দেওয়া হবে, আমরা কিন্তু কোনো সংকট সৃষ্টি করতে পারবে না। আজকে আমলাদের কোনো সংকট আমি মনে করি না। যারা নতুন রাজনৈতিক দল যদি আসলে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সরকার গঠন করে, এই 17 বছরে রেখে যাওয়া যে ফ্যাসিস্ট আমলা আছে বা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন, সবাই আসলে নতুন সরকারের কথা মানবেন, সেই নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? দেখেন, পিপলসের যারা প্রতিনিধি থাকবে তাদেরকে মানতে কিন্তু বাধ্য। পিপলস রিপ্রেজেন্টেটিভ একটা ভেরি পাওয়ারফুল মানে সেক্টর। যখন সংসদ ফর্ম হয়ে যাবে, আর যেখানে আমরা একটা নতুন সংস্কারের ভিতরে যখন একটা ন্যাশনাল কনসেনসাস সংসদে হবে, সকল সমমান আন্দোলনকারী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিকে নিয়ে যখন একটা ন্যাশনাল গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টকে ডিফাই করে পলিটিশিয়ানদের বা গভর্নমেন্টের কথা শুনবে না আমলা বা আমলারদের জায়গায় থেকে আমি এটা কোনো ক্রমে ক্যারি আউট করতে পারি না বা অ্যাগ্রি করতে পারি না। দে আর বাউন্ড টু হিয়ার অল দ্য ডাইরেক্টিভস ফ্রম দ্য গভর্নমেন্ট। আবার নানান কিছু নিয়ে আসলে অনেকভাবে প্রশ্ন উঠছে। রহিন হোসেন প্রিন্স, এই সরকারের নিশ্চয়ই প্রত্যাশার চাপ অনেক বেশি ছিল, তাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি ছিল, সেটি সত্যি। আপনি নিশ্চয়ই জানেন আজকে সারাদিন ব্যাপী গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা তারা আন্দোলন করেছেন। তাদেরকে তো আসলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের চিকিৎসার, এবং অনেকের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষাও করা হয়েছে। এরপরেও যাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি তারা কিন্তু এখনও আন্দোলন করছেন। প্রায় 6 মাস পেরিয়ে গেছে, সেই প্রতিশ্রুতি রক্ষা না করতে পারাটাও কি একটি ব্যর্থতা বলে আপনি মনে করেন? তা তো বটেই।
বটেই, আমাদের তো অন্য কাজের থেকে এই কাজটাই তো অগ্রাধিকার দেওয়া দরকার ছিল, এটা ব্যর্থতা তো বটেই, এটাই। আর আমি অন্য উত্তরে একটা কথা বলি যে প্রথমে এই আশা কেন আমরা করছি সব, এটা তো মনে রাখতে হবে। এই আলোচনা দেখেন এইখানে আমরা অল্প আলোচনার মধ্যে আসলো যে এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, কিন্তু তার হাতে অগাধ ক্ষমতা ছিল, যেটা আমরাও সবাই বলছি। ক্ষমতা এই অর্থে যে একটা ডিসিশন দিলে সমর্থক গোষ্ঠী সবই আছে, দেশের মানুষ সমর্থক ছিল। কিন্তু এটা মনে রাখতে হবে যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের ঐক্যবদ্ধতা নাই, মানে আমি ওই চিন্তার ঐক্যবদ্ধতার কথা বলছি, নানা ট্রাকের মানুষ, সুতরাং আসলেই বেশি কিছু নাই। যদি কারোর আমাদের আশা আগেও করে থেকে থাকে, ওই আশা এখন যেহেতু আর নাই, যত দেরি হবে এই সরকার ততই আরও জটিল পরিস্থিতি করবে। প্রেস সেক্রেটারি ওই 90% সফল বললো না কি বললো, তাতে কিছু আসা যায় না। ওটাই বরঞ্চ এই সরকারের ওই যে 10% তো আসলে সফল নেই, মান্না ভাই খুবই কারেক্টলি বলছেন, ওইটাই বরঞ্চ যে ঠিক মতো যে তারা কথাও বলতে পারছে না, ওইটা আরেকটা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। সুতরাং তাদের একটা অন্যতম কাজ হবে আর দেরি না করে তারা নির্বাচন ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার করা দরকার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেইটা নিয়ে দ্রুত আলোচনা শুরু করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। তাহলে একটা পলিটিক্যাল, আমি শেষ করি, তাহলে একটা আপনি রাজনৈতিক সরকারের কাছে দেবেন। এখন একটা শেষ উত্তর আপনি এর মাঝে বলেছেন, নতুন একটা নির্বাচিত সরকার আসলে কি সব সমাধান হবে? এইটাও মানুষকে ভুল বোঝানোর দরকার নাই। আপনি নতুন সরকার কোন ধরনের সরকার তার উপরে নির্ভর করবে। তৃতীয় বক্তব্য, এইটা সবাইকে বুঝতে হবে, আপনি সব কাজ একসাথে পারবেন না। কারণ শুরুতে আজকের এই আলোচনায় মান্না ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সবই গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমরা এইবারের যে বৈষম্য মুক্তির কথা হয়েছে, সর্বত্র এত বৈষম্য, সুতরাং আপনি আন্দোলনকে প্রশ্রয় করতে দিতে হবেন, পজিটিভ সেন্স বলছি, সেই আন্দোলন জারি থাকুক, কিন্তু এটা ধাপে ধাপে করতে হবে, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। এখন সেটা কতটুকু আগাবে না এটা নির্ভর করবে কাকে জনগণ নির্বাচিত করছে তার উপরে। তো শেষ কথা হলো, এগুলো সব ছেড়ে দিতে হবে জনগণের উপরেই। কেউ তারাই নির্বাচিত করলো, সে যদি দায়িত্ব পালন না করে, জনগণই আবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনি মিনিমাম এই ধরনের একটা ডেমোক্রেটিক পরিবেশ যদি আসে, আর যদি এদিকে আন্দোলনের ধারা জারি রাখা যায়, তাহলে আপনি হয়তো আজ হবে না, কাল হবে বা পরশু হবে, একটা সময় সেই জায়গায় আমরা যেতে পারবো। সেইটাকেই বিবেচনা করে আগাতে হবে বলে আমরা মনে করি। যে আন্দোলনের ধারা জারি রয়েছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে প্রেস সচিব বলেছেন আমরা দেশের অশান্ত সময়টা পার করেছি, আসলেই পার করেছি কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 পাত নিবেদিত রাজকাহনে। মাহমুদুর রহমান মান্না, দেশের অশান্ত সময়টা আমরা পার করেছি, প্রেস সচিব এই কথা বলেছেন। এত আন্দোলনের মাঝে সত্যি আমরা আসলে দেশের অশান্ত সময়টা পার করতে পেরেছি? মানে ধরেন এরকম কথা বললে না গা ধরে যায়। ভদ্রলোককে এত পছন্দ করি। আজকে আমি ডাক্তারের কাছে গেছি, এখান থেকে শ্যামবাড়ি আমার ডাক্তার বসেন, যেতে লেগেছে 2 ঘন্টা, আসতে লেগেছে 2 ঘন্টা। ডাক্তার সাহেব নিজে ঠিকমতো আসেন নাই, কোন জায়গায় জ্যাব নেই। এই যে এইখানে তিতুমির কলেজে একটা ঘটনা ঘটছে, 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, পুরা ঢাকা শহর বন্ধ, কয়েকদিন ধরে কিছু করেছে তারা? কিছুই করে নাই। তারপর দেশের পরিস্থিতি শান্ত। এইটা কি শান্ত? এটা একটা শান্ত হওয়ার ঘটনা। ওইদিকে ক্রিকেটের মেয়েরা, মহিলা ক্রিকেট, ওরা বিদ্রোহ করেছে, গভর্নমেন্ট কিছু করতে পারে না। জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা, এগুলো নিয়ে আমি তো কথা বলছি না। আবার এই যে অভিযোগ করেছে বিএনপির পক্ষ থেকে, এবং এটা পত্রপত্রিকায় লেখা হয়েছে, এটা তো এক ধরনের ক্রস ফায়ারের মতো। উঠে নিয়ে বিএনপির যুবদলের একটা নেতাকে মেরে ফেলেছে। কী করেছে গভর্নমেন্ট? এখন কিছু করতে পারে নাই। অশান্ত, প্রায় শান্ত করে ফেলেছেন। যেটা বলছেন, কি বলছেন, যে সচিবালয় বা আমলাতন্ত্রকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। একটু আগে আপনি প্রশ্ন করেছেন যে আমলাতন্ত্রের হাতেই দেশ ছেড়ে দেওয়া হয়েছে। এটাই তো সত্যি। কারণ এরা আমাদের ঘাঁটাতেই সাহস পাচ্ছে না। তারা আইনের ভয় করে না যুক্তির ভয় করে। সবাই ছিল, রাজনৈতিক দল ছিল, সাধারণ জনগণ ছিল, ছাত্রদের শক্তি ছিল, তাহলে কেন সাহস করতে পারছেন না তারা? বিষয়টি কি জানেন, মানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা একজন বিশ্ববিখ্যাত বিপ্লবী বলছেন। আমি নাম এখন এমনিতেই বলছি, তো বললেও কোনো সমস্যা নাই। উনি বলছেন, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। ইকোনমিক্স বলেন, কালচার বলেন, লিটারেচার বলেন, স্পোর্টস বলেন, অল আর কমান্ডেড বাই পলিটিক্স। মানে এখন সাকিব আল হাসান খেলতে পারবে কি পারবে না, দ্যাট বিকামস এ পলিটিক্যাল ডিসিশন। একজনকে স্কলারশিপ দেবো কি দেবো না, একজনকে 21শে পদক দেবো কি দেবো না, পলিটিক্যাল ডিসিশন। 21শে পদক দিলাম, আবার ফিরে দিতে বাধ্য হলাম, কেন? পলিটিক্সের কারণে। তার মানে এই রাজনীতির ব্যাপারটাকেই
যদি তারা পছন্দ না করেন। আমি ভাই খুব সোজাসুজি বলি, কারণ এটা তো অসম্মান না। আমি যদি বলি যে আপনি আমাকে পছন্দ করেন না, তার মানে আপনাকে অসম্মান করেন, আমাকে ঘৃণা করেন, তা তো বোঝায় না। ডক্টর ইউনূস পলিটিক্সে কমফোর্টেবল নন, উনি পলিটিক্সকে পছন্দ করেন না, এটা আমি মনে করি। তার আচরণ থেকে এতদিন থেকে যেটা দেখছি, বহু ভদ্রলোক আছেন যারা রাজনীতি পছন্দ করেন না। এই 5 আগস্ট আন্দোলন বিজয়ী হওয়ার আগে পর্যন্ত আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ বিরাট একটা না পপুলার সবচাইতে, 5 তারিখের পর বদলে গেছে। কিন্তু ডক্টর ইউনূস বদলাননি। উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেননি বলে শক্তিটার উৎস, শক্তির প্রকার, চরিত্রটাই উনি বোঝেন। কিন্তু দিন শেষে আসলে রাজনীতিবিদদের হাতেই দেশের ক্ষমতা যাবে, সেটিও তো স্বাভাবিক। সর্দার সাখাওয়াত হোসেন বকুল, উপদেষ্টাদের নিয়ে যতটা আশা করেছিলাম সেই জায়গায় তাদের প্রত্যাশা কিছুটা কমেছে, ছাত্র নেতারা বলছেন। আবার রাজনৈতিক দলগুলো কিন্তু একই কথা বলছে। তার মানে সাধারণ জনগণ, রাজনৈতিক দল কিংবা আসলে ছাত্র নেতা সবার যখন কথা এক জায়গায় মিলে যাচ্ছে, সেই সময়টাতে আবার সব আন্দোলন কিংবা সব অপকর্মের দায় শুধু অন্তর্বর্তী সরকারকে দেওয়া আমাদের জন্য কতখানি শোভনীয়, নাকি বিগত 15 বছর ধরে আসলে আমরা যেমন বাংলাদেশ দেখেছি তাদেরও কিছু দায় আছে? এটা তো এটা খুব ক্লিন একটা আনসার দেওয়া যাবে। এই যে অধ্যায়টার কথা আপনি বলছেন, এর কোনোটার দায়ই সরকারের না। যত অপকর্ম হয়েছে সবই ফ্যাসিস্ট গভর্নমেন্টের 17 বছরে হয়েছে। কাজে এই সরকারের ওই দায় এই সরকারের উপর বর্তায় না, বা আমি বর্তাতে চাইও না। এই সরকারের উপর যেই দায়টা বর্তায় সেটা হলো এই সরকার সিদ্ধান্ত নিতে, যে এই সরকার পলিসি ম্যাটারে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না, ব্যর্থ হচ্ছেন। আর এই সরকারকে আরও যেমন প্রেস সচিব সাহেব বলছে অশান্ত সময় পার করেছি, এটাই যদি এই সরকার শুনে তাহলে তো এই সরকার আরও ব্যর্থ হবে। এই সরকারকে বুঝতে হবে যে আস্থা নিয়ে মানুষ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, সেই আস্থার ঘাটতি হচ্ছে। কিন্তু বিগত 16-17 বছর অশান্ত সময়টা তো পার হয়েছে, আপনারা তো দাবি দেওয়া করতে পারছেন, সেটা তো এই সরকারের সাকসেস না, সেটা তো বৈষম্য বিরোধী আন্দোলন গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা দল নিয়ে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেভাবে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এক দফা দাবির ভিত্তিতে আন্দোলন করা হয়েছে, সেখানে একটা আগ্নেয়গিরির ভিতরে অগ্নুৎপাতের সৃষ্টি করা হয়েছে। সেই অগ্নুৎপাতটা ব্রাস্ট হয়ে লাভা বের হয়েছে জুলাই আগস্টের বিপ্লবে। কাজে এখানে জনগণের একতাবদ্ধ ঐক্যের ভিত্তিতে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিদায় হয়েছে। দ্যাট পার্ট ইজ ওভার। কাজে ওইখানে ব্যর্থতা যাই হোক, দেশের সংকট যাই হোক, ওই গভর্নমেন্টের আমলে সৃষ্টি হয়েছে। এই গভর্নমেন্টের আমলে আমি বলবো না যে সংকটের সৃষ্টি হচ্ছে, তবে এখন বলবো সংকট সৃষ্টির দিকে যাচ্ছে। আর সেটা হলো নির্বাচনী প্রক্রিয়াকে যত বিলম্বিত করবে এই সরকার, তত স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকার আবার মাথাচাড়া দিয়ে চেষ্টা করবে, দেশকে আরও সংকটের মধ্যে ফেলবে। কাজেই এই গভর্নমেন্টকে প্রুডেন্টলি সিদ্ধান্ত নিতে হবে টু হোল্ড এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই যে এত এত আন্দোলন হচ্ছে, সেই দায়ও আসলে কোনো না কোনো দলকে নিতে হবে, কাউকে না কাউকে তো নিতে হবে? না, দায়ের প্রশ্ন না। আন্দোলন তো মানুষ তার দাবির প্রেক্ষিতে করছে, বৈষম্যের কারণে করতেছে, যার যার মানে ক্ষুধা থেকে করতেছে, মানসিক যাতনা থেকে করতেছে। কাজেই এইগুলিকে কনসিডার করতে হবে অ্যাজ ভ্যালিড ক্লেম, ভ্যালিড মুভমেন্ট অফ দ্য পিপল, সেকশন অফ দ্য পিপল, এ কমিউনিটির ক্লেম। এগুলিকে গণতান্ত্রিক সরকারই দেখতে হবে, সংসদে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিই দেখতে হবে। এই গভর্নমেন্টের পক্ষে 6 মাসে সম্ভব হয় না কিছু দেখা। এই যে যুবদল নেতাগুলো, আমরা তো এইসব মানে ওই যৌথ বাহিনীর হাতে আইন বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা এতদিন কথা বলেছি। আপনি দেখেন এই গভর্নমেন্টের আমলে যুবদলের ছেলেটাকে সে চাকরি থেকে বাড়িতে আসছে, তার পিতার করতে মারা গেছে এটার অনুষ্ঠানে, সেইখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে রাত্রের মধ্যে তার মৃত্যু হয়ে গেলো, তাকে মেরে ফেললো। তো হোয়ার ইজ দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দিস গভর্নমেন্ট? কী হয়েছে আজকে 3 দিন হলো, কোনো বিচার কি হয়েছে? আমরা তো কিছুই দেখতে পারতেছি না। প্রত্যাহার করেছে কমান্ডারকে, বাট আউটকাম কি? কমান্ডারকে যে প্রত্যাহার করছে তারপর কিছুই হয় না। কাজে এই গভর্নমেন্টের কোনো রেসপন্সিবিলিটি আছে বলে আমার মনে হয় না। এই রেসপন্সিবিলিটির কথা যখন আপনি বলছেন, রহিন হোসেন প্রিন্স, গুরুত্বপূর্ণ অনেক রাষ্ট্রীয় কিংবা সরকারি কাজ আটকে যাচ্ছে, সেই দায় আসলে কার? এটা প্রথমে ওই দায়ের উত্তরের আগে আবার একটু বলতে হয়, এই সরকারের সব যে দায় কি বলে যে করার নাই, সেইটা তার বুঝে ইমিডিয়েট যতটুকু করা সেইটা করতে না পারার দায় তার, এটুক মনে রাখতে হবে। এবং এর থেকে বেশি সে যে পারছে না এটা বুঝেই কিভাবে দ্রুততার সাথে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেওয়া যায় সেই কাজ করা দরকার। আর অন্তত পক্ষে ধরেন 53 বছরে আমরা তো অনেক কিছু করতে পারিনি, এটাই তো সত্য। তাহলে অন্তত পক্ষে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী ধারা যদি তৈরি করতে পারে, এর একটা উদাহরণ যদি সৃষ্টি করে যেতে পারে, সেটাই অনেক বড় কাজ হবে এই সরকার। দ্যাট উইল বি দ্য বেস্ট। দয়া করে সেই কাজটাই সে করুক। এই কাজ না করে অন্য কাজে, অনেক বেশি কাজে হাত দিতে গেলে এই 6 মাসে যেটা বোঝা গেছে, এইটা তো পারবেও না, বরঞ্চ আরও অনেকগুলো এমন সংকট তৈরি করবে যা আমাদের ওই যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে যাত্রাপথ, এত বড়
মানে শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত করার মধ্য দিয়ে আমরা এগোতে চাইলাম, সেইটাও কিন্তু নানা কারণে প্রশ্নবিদ্ধ হবে এবং সংকটে পড়তে পারে। সেইটা আমাদের কাম্য না। বরঞ্চ ওনারা এখন সুনির্দিষ্টভাবে ওই কাজটা করার দিকে মনোনিবেশ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। আবার নানাভাবে শুধু এই সরকারকে দোষারোপ করে যাচ্ছি আমরা, এই সরকার বলার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট সময় আসলে দেওয়া হয়নি। না, এটা ভুল কথা। কতখানি যৌক্তিক? ভুল কথা এই কারণে বলি, যেহেতু বলা হলো 6 মাসে ওনারা সংস্কারের কথা তো বলে কোনো সুনির্দিষ্ট করে বলুক যে এই সংস্কার আলোচনা আমরা শুরু করলো না। তো আমাদের সাথে যে 1-2 বার যে ওনারা 2-3 বার দেখা করার কথা বললেন, তাও সুনির্দিষ্ট ইস্যু ভিত্তিক কোনো এই ধরনের আলোচনা তো করেন নাই। এই ব্যাপারে পরামর্শ ওনারা শোনেন। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সব ধরনের ইস্যুতে দূরত্ব বাড়ছে কিনা, সর্দার সাখাওয়াত হোসেন বকুল? দেখেন, এটা বললেন যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। 6 months ইজ এনাফ টাইম। আমি বারবার একটা জায়গায় কিন্তু ফিরে আসি, অনেক আলোচনা করি। এই গভর্নমেন্টের ইচ্ছাটা কি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সেন্টিমেন্টটা কি, মুক্তিযুদ্ধের চেতনাটা কি? এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, জনগণের প্রতিনিধিরা দেশ চালাবে। আমি এই গভর্নমেন্টের কাছে তো আশা করি না যে তারা গুড গভর্নেন্স করবে। যদি আপনি বলেন এই গভর্নমেন্টের সংকট হয়েছে কিনা, আমি বলবো এই গভর্নমেন্টের কোনো সংকটই নেই। আমি বলবো দিস গভর্নমেন্ট ইজ নট ফিট টু রান দিস নেশন। রাষ্ট্রকে রান করবে পলিটিশিয়ানরা। এই যে মান্না সাহেবরা বা প্রিন্স রুহিন সাহেবরা, আমরা যে পলিটিক্স করে আসছি, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে রাষ্ট্র চালানোর। ওনাদের তো সে অভিজ্ঞতা, আমরা মার খেয়েছি, জুতার মালা খেয়েছি, আবার ফুলও পেয়েছি। আমাদের জনগণের সেন্টিমেন্ট বোঝার ক্ষমতা আছে পলিটিশিয়ান। কাজে এই গভর্নমেন্টের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এই গভর্নমেন্ট মিনিমাম যেটা অত্যন্ত যেটা আমাদের একেবারে বিয়ার নিড, যে রিফর্মস, এটা হলো আমাদের জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা সংসদ নির্বাচনের মাধ্যমে। সেইখানে যতটুকুন সংস্কার ন্যায্য করা দরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই সংস্কারটুকু করার জন্য 6 months ইজ এনাফ টাইম। করে নাই। এখনও আমি বলবো আগামী কিছুদিনে 3 মাসও তো এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ইতিহাস আছে 91-এ, 2001-এ, 90 ডেজের ভিতরে তো ইলেকশন হয়েছে। যে লতিফুর রহমান সাহেবের উদাহরণ দিলেন মান্না ভাই, হ্যাঁ, 15 জন আমলাকে ফায়ার করার পরে সব টাইট হয়ে গেছে। গণতান্ত্রিক পথে আসলে আমাদের হাঁটা শুরু করতে হবে। আমার কথা হলো এই গভর্নমেন্টকে গণতন্ত্রের রাস্তায় যেতে হবে, অন্য কিছু করলে হবে না। নির্বাচনে যেতে হবে, সংসদ নির্বাচন দিতে হবে। বকুল, মাহমুদুর রহমান মান্না, রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জি25 পাক নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।